বাংলাদেশের ইতিহাসে একমাত্র দল জামাত ইসলাম যারা বিরোধী দলে আসার পরে জালিম হয়ে গেছে। ভাই কথা বললেন এখন মজলুম, জামাত জালিম। একটা পর্যায়ে তো জামাতের আমির তিনি এই এমপি সাহেবের কান বরাবর থাপ্পড় মেরেছেন। সেই ডাস্টবিন থেকে ওই ময়লা দিয়ে আপনি আবার দেশ সাজাইতে চাচ্ছেন। আমি যখন দেখি দীপু মনির জামিন হয়ে যায়, আমি যখন দেখি শিরিন শারমিন চৌধুরীর জামিন হয়ে যায়, তাদেরকে যদি রাশেদ খান নিরপরাধ বলতে চায়, তাহলে এর চেয়ে আমাদের জন্য তাদের জন্য লজ্জার কিছু হইতে পারে না। আমি জামাতের সাথে জোটে গিয়েছি, আপনি যদি আমাকে একবার প্রশ্ন করেন, আপনার তো উচিত তারেক রহমানকে 30 বার প্রশ্ন করা। যদি সরকারের সরাসরি সহযোগিতায় কিংস পার্টি হিসেবে জন্ম নেয় সে দলটার নাম বিএনপি, তাহলে ভাইকে উত্তর দিতে হবে ওই বিএনপিতে উনি কিভাবে গেলেন। বিএনপি দায়িত্ব গ্রহণের পরে আমরা দেখলাম যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয় ঘেরাও করা হয়েছে এবং জামাতের একজন নেতা শফিকুল ইসলাম মাসুদ সাহেব, তার আচরণ খুবই বিধ্বংসী ছিল। দেখেন, তিনি এর আগে নিজেই বলেছিলেন যে আমি কে সেটা শেখ হাসিনাকে জিজ্ঞেস করো। এমনকি তিনি এই কথা বলেছিলেন যে আমি কে সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় সন্ত্রাসী যে তাকে জিজ্ঞেস করিও। তার মানে কি? তার মানে এই যে শফিকুল ইসলাম মাসুদ সাহেব নিজেকে একজন মাফিয়া হিসেবে জাতির সামনে উত্থাপন করছেন। এখন একজন মাফিয়া বা সন্ত্রাসীর গডফাদার যদি এইভাবে সচিবালয়ে যায় এবং তিনি যদি আসলে সচিবালয়ের গেট ভেঙে ভিতরে ঢুকতে চান, সেটা আসলে অনাকাঙ্ক্ষিত। এমনকি তিনি পুলিশের দিকে বারবার ধেয়ে যাচ্ছেন। একটা পর্যায়ে তো জামাতের আমির তিনি এই এমপি সাহেবের কান বরাবর থাপ্পড় মেরেছেন। এটা কিন্তু আমাদের জন্য খুবই বিব্রতকর যে একজন এমপিকে এইভাবে তার দলের প্রধানের কাছে থাপ্পড় খাইতে হয়। তার মানে কি? তার মানে হয়তো জামাতের আমির তাদের যে জোট আছে সেখানকার সিদ্ধান্ত হয়েছে যে কারণে তিনি গিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সেখানে এমন কিছু ঘটুক যেটার কারণে আসলে তাদেরকেই বিব্রত হতে হয়, সেটা তিনি চাননি। কিন্তু এই শফিকুল ইসলাম মাসুদ সাহেবরা তারা আসলে এমন একটা পরিকল্পনা নিয়ে গিয়েছিলেন যাতে করে সরকার বিব্রত হয় এবং সচিবালয় ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে আমি বলেছিলাম যে যারা আসলে ক্ষমতায় যেতে চায় এরকম কোনো দল অতীতে কখনোই সচিবালয় ঘেরাও করে নাই। আমরা দেখলাম যে যেখানে প্রতিনিয়ত জামাত ইসলাম দাবি করছে যে তারা আসলে অনেক আসন পেয়েছিল, তারাই মূলত জিতেছিল, কিন্তু আসলে মেকানিজম করে ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে আসলে বসতে দেওয়া হয়নি। এখন যারা আসলে এই ক্ষমতায় যাওয়ার এক ধরনের মানে প্রতিযোগিতায় থাকে বা যারা এ ধরনের ক্ষমতায় যেতে সক্ষম, এরকম কোনো দল বাংলাদেশের ইতিহাসে কখনোই সচিবালয় ঘেরাও করে নাই। এমনকি গণ অভ্যুত্থানের সময়ও সচিবালয় আসলে ঘেরাও হয়নি। তার মানে কি? তার মানে এই যে এই মুহূর্তে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে মাপ সৃষ্টি করা হলো, আমি সেটার প্রতিবাদ জানিয়েছি এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহিত যে এই কাজগুলো আসলে অনাকাঙ্ক্ষিত। দেখেন, এই সরকার কতদিন দায়িত্ব গ্রহণ করেছে, তাই না? অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ যেটি বলতো এখনও বলে যে ওই সরকারকে মূলত জামাত এবং এনসিপি সমর্থন দিয়েছে, যে কারণে অনেকে বলে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল জামাত এবং এনসিপি সরকার। আমরা এই পুরো সময়টাতে যখন দেখি যে আবার বিএনপি খুব স্বাভাবিকভাবেই আগের মতো প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করছে, স্বজনপ্রীতি করছে, বিএনপির যত পরাজিত এমপি ছিল, মানে এত বড় একটা রাজনৈতিক দল যখন 212টা আসন পায়, সেখানেও যে বিএনপির এমপিরা হেরে যায়, তাহলে তার অবস্থা কতটা বাজে জনগণের কাছে। সেই এমপিকে আমার সিটি কর্পোরেশনের প্রশাসক করা হয়, সেই এমপিকে জেলা পরিষদের প্রশাসক করা হয়, বড় বড় বিভিন্ন জায়গায় মহাপরিচালক বানিয়ে দেওয়া হয়। তাহলে এটা তো হচ্ছে আপনি উচ্ছিষ্টদের যে ডাস্টবিন, সেই ডাস্টবিন থেকে ওই ময়লা দিয়ে আপনি আবার দেশ সাজাইতে চাচ্ছেন। তাহলে এটা তো পুরাতন রাজনীতি। এই দলীয়করণ যখন করা হচ্ছে, যখন মানুষ ঠিকমতো গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, আমি বিরোধী দল হিসেবে আমি কর্মসূচি করব। আমি যেমন সচিবালয়ের সামনে গিয়েছি, আমি কোনো একদিন যদি প্রয়োজন হয় আমি সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে গিয়েও বসবো। কোনোদিন যদি আমার প্রয়োজন হয় আমি হয়তো বঙ্গভবনের সামনে গিয়েও বসবো। এটা তো আমি জনগণের জন্য বসেছি। খুব স্বাভাবিকভাবেই আপনি এই আন্দোলনেও দেখবেন, এই জুলাই গণ অভ্যুত্থানে এমন অনেকেই ছিল যারা তাদের জায়গা থেকে ওইটুকু, তারা তো সব কিছু চিন্তা করতো না, তাদের মধ্যে একটু বেশি আগ্রহ থাকতো, স্পৃহা থাকতো, উত্তেজনা থাকতো। এটাকে আমরা খুব পজিটিভলি দেখি এবং স্বাভাবিকভাবে যারা নেতৃত্বের জায়গায় থাকে তারা তাদেরকে ঠান্ডা করে। কিন্তু সেটাকে যেভাবে ফ্রেমিং করা হচ্ছে, থাপ্পড় বা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা ওইটাকে এইভাবে দেখি না। বরং এটা হচ্ছে ওই সম্পর্কের জায়গাটা থাকাটাও গুরুত্বপূর্ণ রাজনীতিতে, যে
একজন এমপি উনি, তারপরও উনার নেতৃস্থানীয় একজন উনাকে থামিয়েছেন এবং উনি ওটা একসেপ্ট করেছেন খুবই সুন্দরভাবে। কিন্তু আমরা এখন দেখি মানে ওনারা ওনাদের পাল্লার সবাইকে ভাবতে চান। আমি যে কথাগুলো বলছি সেটা জনাব সার্জিস আলমকে সাক্ষী রেখে বলছি যে এনসিপি গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতায়। এটা আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ ছাড়াই আপনি এনসিপি গঠন করেছেন। তার মানে আসলে কি তাই? আমরা আমি শেষ করার পরে সে বলবে করুক কিভাবে না, তাদের পৃষ্ঠপোষকতা হয়েছে, মানে নোট করুক, তার সময় সে বলবে। ঠিক আছে। তো এটা একটা ব্যাপার গেল। দ্বিতীয়ত হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের জনাব সার্জিস আলম তিনি ওই সময়ে বেশ মানে অনেক কিছু ভোগ করতে পেরেছেন। এটি পরবর্তীতে নিজেই বলেছেন যে দেখেন আপনারা সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে মিস করবেন। ওই সময় আমরা মন চাইছে অমুক উপদেষ্টার বাড়িতে ঢুকে গিয়েছি, মন চাইছে অমুক সচিবের রুমে ঢুকে গিয়েছি, এইটা তো আর আমরা আর পারবো না। এই ভিডিও নিশ্চয়ই আপনিও দেখেছেন। ঠিক এইভাবে তার বক্তব্যগুলো আমরা শুনেছিলাম। তার মানে কি? তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপি তারা সুবিধাভোগী ছিল। এই জন্য আমাদের সার্জিস আলম তিনি কিন্তু বলছিলেন যে স্টেটম্যান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের 5 বছর থাকা উচিত। এমনকি তাদের আরও অনেক নেতৃবৃন্দ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ যে সময় ঘোষণা করা হয় তারা বারবার বলছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এবং এই বক্তব্য আপনি শুনেছেন তাদের আরেকজন মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই বলেছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এমনকি তারা যে দলের সাথে এই মুহূর্তে জোটে আছে সেই দলও তো বারবার বলছিল পিআর ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে এনসিপি শুরুতে তাদের আমি ব্যাপক সাড়া দেখেছি। আমার কাছে মনে হয়েছিল যে যারা গণ অভ্যুত্থানে যে সকল তরুণরা নেতৃত্ব দিয়েছে তাদের একটি দল হওয়া দরকার, কারণ আওয়ামী লীগ তো ভ্যানিশ হয়ে গেছে। কবে ফিরবে বা ফেরার আদৌ প্রয়োজন আছে কিনা বা ফেরা উচিত কিনা নানান ধরনের চিন্তার জায়গা থেকে মানুষ ভাবছিল যে এনসিপি বিকল্প, এবং সেই বিকল্প চিন্তা আমরা তাদের মধ্যে দেখেছি। অনেকে এনসিপির প্রতি আশান্বিত হয়ে ভরসা করে দেশের বাইরে তাদের উজ্জ্বল কেরিয়ার বিসর্জন দিয়ে বাংলাদেশে এসেছিল, যেমন একজন ডাক্তার জারা। পরবর্তীতে এনসিপি যে সময় জামাতের সাথে জটে গেল, ডাক্তার জারা থেকে শুরু করে এরকম যারা ছিল সম্ভাবনাময়ী তারা অধিকাংশই আসলে এনসিপি ত্যাগ করেছে। এই যে জামাত ইসলামের যে হঠকারী রাজনীতি, সরকারকে একদিনে ফেলিয়ে দিবে, সরকারকে এক সপ্তাহের মধ্যে ফেলিয়ে দিবে, গণ অভ্যুত্থানের হুমকি, মানে এই যে প্রতিনিয়ত হুমকি দেওয়া, সরকার সম্পর্কে মিথ্যাচার করা, নানান ধরনের অপতথ্য প্রচার করা, এমনকি তাদের বট বাহিনী তো রয়েছে। এই বট বাহিনীর যে শাখা রয়েছে সেই শাখার সদস্যরা প্রতিনিয়ত মিথ্যাচার, মিথ্যা ভিডিও বানানো, এবং অনেকগুলো তাদের পেজ রয়েছে সেখান থেকে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেওয়া, নানান কাজগুলো তারা করছে। এবং এইভাবে আসলে রাষ্ট্রকে আনস্টেবল করার নানান ধরনের পায়তারা আমি লক্ষ্য করছি। যে জন্য আমি বলেছিলাম যে আওয়ামী লীগ তখনই ফিরতে পারবে যখন আসলে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে, এবং সেই অস্বাভাবিক পরিস্থিতি আসলে বাংলাদেশে সৃষ্টি করছে এই মুহূর্তে জামাত ইসলাম এবং এনসিপি এর সাথে আসলে যুক্ত হয়েছে। আর এই জায়গা থেকে মূলত আমি এই কথা বলেছিলাম। আচ্ছা, বিচার বিভাগের কথা বললেন যে বিচার বিভাগ তো আসলে বিএনপির নিয়ন্ত্রণে। দেখেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, এবং বিচার বিভাগ স্বাধীনভাবে আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যতটুকু না স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে তার থেকে বেশি এখন স্বাধীনভাবে কাজ করছে। তিনি আরও অনেকের জামিনের কথা বললেন। আবার আমরা শুনেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমনকি এখনও বলছে মামলাবাজি, তাই না? অনেককে ভুয়া মামলায় অনেক আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করানো হয়েছে। একদিকে আপনারাই বলছেন যে আসলে মামলাবাজি হয়েছে, অন্যদিকে যারা জামিন পাচ্ছে তাদের ব্যাপারে আবার মন্তব্য করতেছেন। আমি জানি না যে আসলে আপনারা দ্বিচারিতা কেন করতেছেন। একটা বিষয় বলেন, এখন বিচার বিভাগ যদি স্বাধীন হয়, তাই না, আওয়ামী লীগের তো সবাই অপরাধ করে নাই। আওয়ামী লীগের যারা অপরাধ করেছে আপনারাই বলেছেন মামলাবাজি, তার মানে কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকে অ্যারেস্ট হয়েছে, নির্বিচারে অ্যারেস্ট হয়েছে। যারা ওই অর্থে মানে লঘু অপরাধ করেছে বা আওয়ামী লীগের সমর্থক ছিল বা আওয়ামী লীগের কর্মী ছিল কিন্তু গণহত্যার সাথে সম্পৃক্ত না, তাদেরকে আসলে জামিন দেওয়া উচিত না? আমি মনে করি যে বিচার বিভাগের স্বাধীনতার জন্যই এটা করা উচিত। গণ অভ্যুত্থানের সাথে সর্বপ্রথম বেইমানি করেছে জামাতের আমির, আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করার মধ্য দিয়ে। এখন আমি জানি না আমাদের সার্জিস আলম তারা এই বিষয়গুলো নিয়ে এখন আর কেন মন্তব্য করে না, যে বর্তমানে যে জামাতের আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলো সেই জামাতের আমিরের বর্তমান অবস্থানটা কি। দেখেন, আমি যতটুকু জানি যে জামাতের নেতৃবৃন্দ কি করে জানেন, গ্রাম বাংলায় তারা যে সময় আসলে আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করতে যায় প্রশাসনে বা মানে থানায়, তাদের যে সোর্স রয়েছে জামাতের তারা আসলে জানিয়ে দেয়। এরপরে জামাতের নেতৃবৃন্দ যেটা করে আওয়ামী লীগের ওই নেতাদেরকে ফোন করে বলে পুলিশ যাচ্ছে
ভেগে পড়ো, সটকে পড়ো। উনি এখন একটা রাজনৈতিক দলে আছেন, হয়তো এর আগে আরেকটা রাজনৈতিক দলে ছিলেন, সেই দলে থাকা অবস্থায় উনি আরেকটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের দ্বারা পরিচালিত হয়েছেন দেখে এনসিপিও কোনো দলের দ্বারা পরিচালিত হবে, ব্যাপারটা এরকম না আসলে। এনসিপির আলাদা একটা রাজনৈতিক আইডিওলজিক্যাল জায়গা আছে, আলাদা কর্মসূচি আছে, এনসিপি সেই অনুযায়ী কর্মসূচি করে। তাহলে আপনি কি ধরেন আমরা 5ই অগাস্টে আমার কালচারাল অঙ্গনকে একত্রিত করে আমরা একটা কনসার্টের জন্য কাজ করেছি, তো এটা কি জামাতের পরামর্শে কনসার্ট হয়েছে কিনা, মানে এই প্রশ্নটা যদি আমরা ইভেন সামনে নিয়ে আসি, এরকম অসংখ্য বিষয় আছে। আমরা পহেলা বৈশাখে আমাদের যে কর্মসূচি যেভাবে উদযাপন করার আমরা সেভাবে করেছি। জামাত খুব স্বাভাবিকভাবে তাদের আইডিওলজিক্যাল জায়গাতে এটা যায় না। আমরা সংসদে দাঁড়িয়ে 71-এ মুক্তিযুদ্ধের প্রশ্নে যে সংজ্ঞায়নটা করা হয়েছে, সেখানে আমরা আমাদের লিখিত অপিনিয়ন জানিয়েছি, যেটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই জামাত এটাতে এগ্রি করে না। তো সেই জায়গায় আমরা আমাদের দলীয় অবস্থানটা যখন রাখা দরকার তখন যেভাবে রাখা দরকার আমরা সেভাবে রেখেছি আমাদের আদর্শিক জায়গা থেকে। খুব স্বাভাবিকভাবে হয়তো তাদের মন মতো হবে না, কারণ তাদের মন মতো হয়ে গেলে তো আমরা তাদের টিম হয়ে গেলাম, আমরা কারো টিম হইতে আসি নাই। তো আমি যখন দেখি দীপু মনির জামিন হয়ে যায়, আমি যখন দেখি শিরিন শারমিন চৌধুরীর জামিন হয়ে যায়, তাদেরকে যদি রাশেদ খান নিরপরাধ বলতে চায়, তাহলে এর চেয়ে আমাদের জন্য তাদের জন্য লজ্জার কিছু হইতে পারে না। আমি দেখি আমার জেলা ছাত্রলীগের যিনি সভাপতি, যার অত্যাচারে জেলার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, সে জামিন হয়ে ওপেনলি ঘুরে বেড়াচ্ছে। আমি যখন দেখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে ওইখানকার যে আওয়ামী লীগের এমপি ছিল 5 বার বা 6 বারের এমপি, সেই এমপিকে কমিটমেন্ট দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগের ভোটগুলো নিয়েছে, সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের ভোটগুলো নিয়েছে এবং নির্বাচনের 7 দিন পরে তাকে জামিন করিয়েছে, এটা নির্বাচনের আগে কমিটমেন্ট ছিল। তো এইভাবে আপনি যদি যারা অপরাধী, যারা স্বৈরাচার, যারা মানুষকে জুলুমের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে, আপনার অসংখ্য নেতাকর্মীকে জুলুমের মধ্যে নিয়ে গিয়েছে, তাদেরকে যদি আপনি এভাবে জামিন করে দেন শুধু আপনার ওই কিছু ভোটের জন্য, শুধু আপনার পলিটিক্যাল স্টেক তৈরি করার জন্য, তাহলে আপনিও তো ওই একই দোষে দুষ্ট। কেন আমরা আমাদের জায়গা থেকে জামায়াতের সাথে গেলাম, উনি এটা হজম করতে পারতেছেন ওনার জায়গা থেকে। তাহলে আমি যদি প্রশ্ন করি, ধরেন ওই একটা সময় আমরা তো দেখছি ওনারা 18 কোটা সংস্কার আন্দোলন কিন্তু ছিল, সংগঠক হিসেবে ছিল, আমরা এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, ওইটুকু আমরা স্বীকারও করি, ওই মানসিকতা থাকতে হবে। কিন্তু ওই আন্দোলনে তখনও তো 18 সালে তো শেখ হাসিনা একজন স্বৈরাচার, এর আগেও তো তিনি 14তে ভোট লুটপাট করেছেন, 18তে লুটপাট করেছেন, তাহলে মাদার অফ এডুকেশন, জননী এই হিসাবে তো তার আখ্যায়িত করার কিছু ছিল না, এটা তো তার করার প্রয়োজন ছিল না। ধরেন আমরা তো তখন এত কিছু বুঝি না, আমিও কিন্তু আন্দোলনে ছিলাম, কোটা সংস্কার আন্দোলনে ওনারা কথা বলতো, আমরা শুধু অংশগ্রহণকারী ছিলাম ওই টাইমে। তাহলে ওই পরিস্থিতি অনুযায়ী এটা করলো এক। দ্বিতীয়ত, যেই বিএনপি 30 বছর ধরে জামায়াতের সাথে জোটে, তাহলে তো এই বিএনপিকে প্রশ্ন করা উচিত তার জীবনে আপনার ওই বিএনপির সাথে যাওয়া উচিত না যে বিএনপি জামাতের সাথে 30 বছর জোটে। আমি জামাতের সাথে জোটে গিয়েছি, আপনি যদি আমাকে একবার প্রশ্ন করেন, আপনার তো উচিত তারেক রহমানকে 30 বার প্রশ্ন করা যে উনি কেন জামাতের সাথে গেলেন। খালেদা জিয়াকে তো আপনার প্রশ্ন করা উচিত ছিল যখন উনি বেঁচে ছিলেন, যে কেন জামাতের সাথে গিয়েছিল, কেন মন্ত্রী বানিয়েছিল, কেন গাড়িতে ফ্ল্যাগ দিয়েছিল, কেন জামাতের আমিরের সাথে খালেদা জিয়া এক স্টেজের পাশাপাশি চেয়ার শেয়ার করেছিল। তাহলে ওই উত্তরটা তাকে বিএনপিকে দিতে হবে, তারপর আমরা এনসিপি দেওয়ার চেষ্টা করব। তাহলে সেই বিএনপির সাথে যদি রাশেদ ভাই যাইতে পারে, আমরা ওই জামাতের সাথে কেন যাইতে পারবো না যেই জামাত আমার এই অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছিল, যারা আমার সংস্কারটা এখনো চাচ্ছে, যারা লুটপাট করতেছে না, চাঁদাবাজি করতেছে না, এই ধরনের খুবই নগণ্য অভিযোগ আসলে সেগুলো ব্যবস্থা নিচ্ছে। তাহলে আমি তো এই সেন্টিমেন্টটা জনগণেরটা ধরে আমি তুলনা করেছি, আমি তো মন্দর ভালো যেটা আমি তো সেটার দিকে যাব, আমরা আমাদের জায়গা থেকে সেটা করেছি। ভাইরা বলছেন যে ওই টাইমে অনেক সুযোগ সুবিধা ওই তারপরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় দল করেছি। বাংলাদেশে 71-এর পর থেকে আজকে পর্যন্ত কোনো রাজনৈতিক দল সবচেয়ে বেশি যদি সরকারের সরাসরি সহযোগিতায় কিংস পার্টি হিসেবে জন্ম নেয়, সে দলটার নাম বিএনপি। তাহলে ভাইকে উত্তর দিতে হবে ওই বিএনপিতে উনি কীভাবে গেলেন। এই বিএনপি তখন জন্ম হয়েছে যখন মেজর জিয়াউর রহমান দেশ চালাচ্ছেন, এবং এই বিএনপি তৈরি করার জন্য মেজর জিয়াউর রহমান ডিজিএফআই তৈরি করেছিলেন। ডিজিএফআইয়ের মতো গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ থেকে শুরু করে, জাসদ থেকে শুরু করে আরও বিভিন্ন যারা রাজনৈতিক দল আছে, তাদের ঘরে ঘরে পাঠিয়ে মানুষদেরকে বিএনপিতে নিয়ে এসেছেন। তাহলে সেই বিএনপিতে গিয়ে রাশেদ ভাই তো আমাদেরকে এই জিনিসটা বলতে পারেন নাই যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার কিছু ভালো কাজ করেছে, এগুলো কিন্তু অত সুনাম পাবেন না, রাশেদ ভাইয়ের মুখে কখনো পাবেন না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকে যত কিছু সমালোচনা এই দেয় আমাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে সুনামগুলো আমাদেরকে দেন, সেটা আবার রাশেদ ভাইরা দিবেন। এই যে বিএনপি কেন জামাতকে জোটে নিয়েছিল শোনেন, ওই সময় জামাত ইসলাম ছিল মজলুম। বাংলাদেশের ইতিহাসে একমাত্র দল জামাত ইসলাম যারা বিরোধী দলে আসার পরে জালিম হয়ে গেছে।
আর জুলাই জাতীয় সনদ নিয়ে এবং গণভোট ভাই নিয়ে যে কথা বললেন, বিএনপি এখন মজলুম, জামাত জালিম। শেষ করি। না, আমি একটা প্রশ্ন ছিল, আপনি বলছিলেন যে পাটোয়ারিকে নিয়ে আসলে সমস্যা, পাটোয়ারি ছাড়া আসলে বিএনপির সঙ্গে কোনো সমস্যা নেই। না এটি দেখেন, কেন বলছেন? পাটোয়ারি সাহেব যেটি করছে আমার কাছে মনে হয় সার্জিস আলম, নাহিদ ইসলাম তারাও মাঝে মাঝে তারা অস্বস্তি প্রকাশ করেন। তিনি যেখানেই যান সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে গালিগালাজ করেন। আচ্ছা, আপনি ওই এলাকায় গালিগালাজ করে ওই এলাকা থেকে আবার বের হয়ে আসতে চান, ওই এলাকার ক্ষুব্ধ মানুষ সবাইকে এত ফেরেস্তা নাকি? মানে সবাই তো এত ফেরেস্তা না। সুতরাং কোথায় কি আচরণ করতে হবে সেটা আগে শিখতে হবে, তারপরে পলিটিক্স করা উচিত। নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে আমি অনেক কথা বলেছি, এখন ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গেলে অনেক সময় লাগবে। সরকারি দল যে কারণে শিখিয়ে দিবে আমাদেরকে, না ইনশাআল্লাহ। সরকারি দল আপনাকে গিয়ে গালিগালাজ করতে পারমিশন দিবে নাকি? না, আপনি গালিগালাজ কেন কোথায় করতেছেন? করেছে ভাই? নাসিরউদ্দিন গালিগালাজ পাটোয়ারি একজন মন্ত্রীকে তিনি তুইতুকারি করছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে তুইতুকারি করেছে। আপনি কি প্রতিবাদ না, ওই জানিয়েছেন? পদটাকে হ্যাঁ? না, ব্যক্তিটাকে। নাম সহ বলেছে। এমনকি বলেছে ভাই? দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি তো ওই অঞ্চলের মানুষ, তাই না? আপনিও তার সম্পর্কে প্রশংসা করেন, আমি শুনেছি। তাকে আপনি সজ্জন পলিটিশিয়ান বলেন, কিন্তু সেই নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে তিনি মন্ত্রী হিসেবে অযোগ্য, তিনি রাষ্ট্রপতি হতে পারেন না। এই ধরনের কথাবার্তা কি তার সাথে মানায়? তার প্যারামিটারে শোনেন, তিনি এরপরে তিনি সমালোচনা করতে পারেন। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে